ইন্দোনেশিয়ার কালো জাদুর অভিশপ্ত হোটেল, যে হোটেলে গেলে বেঁচে ফেরা অসম্ভব। সালটা 1997। গভীর রাতে এক পুলিশ অফিসার লসম্যান মিলাটি নামে একটা হোটেলে গিয়ে পৌঁছায়, কারণ সেখানে সে ওসমান বলে এক ব্যক্তির খোঁজ করতে আসে। সেই সময় লোকটি রহস্যজনকভাবে কাউকে দেখতে না পেয়ে সে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং সে ওয়াকি টকির মাধ্যমে তাদের ক্যাপ্টেন আর্লেনকে বলতে লাগলো, আমি এই অভিশপ্ত হোটেলে পৌঁছে গেছি, তোমরাও এখানে তাড়াতাড়ি চলে এসো। কিন্তু অদ্ভুত ব্যাপার, কলটা সেই সময় কেটে যায়। এরপর লোকটি রুমের ভেতরে যাওয়ার সময় দরজার কাছে সে দেখতে পায় হোটেলের দেয়ালে একটা মহিলার ছবি। মহিলাটিকে দেখে তার সন্দেহজনক বলে মনে হয়েছে এবং সে দরজা খুলে হোটেলের ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায় ভয়ানক একটি পুতুল চেয়ারের ওপর রাখা আছে। সেই পুতুলটিকে দেখে পুলিশ অফিসারটি ভয় পেয়ে যায়। তখন সে ওসমান ওসমান বলে ডাকতে থাকে। লোকটি সেই সময় কাউকে খুঁজে না পেয়ে সে রুমের আরো ভেতরে পৌঁছে যায়। তখন তার চোখে পড়ে একটা পেইন্টিং। সেই পেইন্টিং থেকে কিছুটা রক্ত তার চোখে এসে পড়ে। এরপর লোকটি রুমের ভেতরে ভয়ঙ্কর দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। সেই মুহূর্তে পুলিশ অফিসারটির পিছন দিক দিয়ে একজন মহিলা হাতে কুড়াল নিয়ে এসে অফিসারটিকে কোপাতে লাগলো। কিন্তু কেন? মহিলাটির মধ্যে কোনো কালো জাদুর শয়তান বাস করছে এবং মহিলাটি হোটেলটিতে বহু বছর ধরে জীবিত অবস্থায় আছে এবং তাকে এইসব নৃশংস কাজ করাতে কেউ একজন বাধ্য করত। তাই আজকের এই ভিডিওতে ইন্দোনেশিয়ার হোটেলের সম্পর্কে জানবো, যে কেন ওই হোটেলটা এত অভিশপ্ত হলো এবং ওই মহিলা কেনই বা নৃশংসভাবে এরকম মানুষদেরকে মারত এবং এই কারণেই হোটেলের মধ্যে কেউ গেলে বেঁচে ফিরত না। ইন্দোনেশিয়ার এই কালো জাদু অভিশপ্ত হোটেলের ঘটনা শোনার পর তোমার হোশ উড়ে যাবে। তাই আজকের মুভি মটেল মিলাটি। তাহলে চলো মুভি শুরু করা যাক। তো মুভি শুরু হয় সেই ভয়ঙ্কর মহিলা যে ওই পুলিশ অফিসারটিকে নৃশংসভাবে মেরেছিল, সে 7 দিন আগের ঘটনা বলছিল। সেখানে 7 দিন আগে দেখা যায় গেমি নামে বাচ্চা ছেলেটি তার মাকে বলছে, তুমি এটা কার ফটো দেখছো? সেই সময় মহিলাটি বলে, এটা তোমার গ্রান্ডমা হয়। গেমি তখন বলতে লাগলো, আমি যেই মহিলাটিকে দেখেছিলাম সে আমার গ্রান্ডমার থেকেও অনেক ভয়ঙ্কর দেখতে ছিল। এই শুনে গেমির মা বলে, একটু বোঝার চেষ্টা করো, তোমার ঠাকুরমার অনেক বয়স হয়ে গিয়েছিল আর তাছাড়াও ওনার শরীর খারাপ ছিল, সেই কারণেই তোমার তাকে অনেক ভয়ানক লেগেছে। আর এখন তোমার গ্রান্ডমা যেখানে আছে অনেক ভালো আছে। এরপর গেমি ও তার মা বাবা লসমান মিলাটি ওই হোটেলটিতে গিয়ে পৌঁছায়। সেই সময় জায়গাটিকে দেখে পরিবারটি একটু অবাক হয়ে যায়। হোটেলটা দেখে মনে হয় অনেক পুরনো, রহস্যময় জায়গা, নির্জন এলাকা, যেখানে শুধুমাত্র এরকম একটা ভয়ঙ্কর হোটেল রয়েছে। এবং হোটেলটির মধ্যে ঢোকা মাত্রই দেখা যায় সেখানে 3 ফুটের অদ্ভুত একটি লোক বসে লেখালেখির কাজ করছে। লোকটির নাম গোলক। সেই সময় গোলক গেমির বাবা সৌজন্যকে জিজ্ঞাসা করে, তোমরা কি এই হোটেলটি বুকিং করেছিলে? এই কথা শুনে গেমির বাবা বলে, আমরা অন্য একটি হোটেল বুক করেছিলাম এবং সেখানে আমরা অ্যাডভান্স টাকা দিতে পারিনি, তাই আমাদের জায়গাটি ক্যান্সেল হয়ে গিয়েছে। আর তাছাড়াও লসম্যান মিলাটিতে এসে আমাদের খুব ভালো লেগেছে। তখন হোটেলের কর্মকর্তা গোলক বাচ্চাটিকে দেখে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি, অনেকটা চেনা চেনা লাগছে। এরপর পরিবারটি হোটেলটিতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেই সময় গেমির মা লক্ষ্য করে হোটেলের দেয়ালে একটা মহিলার ছবি, যাকে দেখতে অনেকটা তার মায়ের মতন। তখনই হোটেলের কর্মকর্তা গেমির মাকে অবাক হতে দেখে সে বলতে লাগলো, উনি ম্যাডাম মিলাটির মা, যে কয়েক বছর আগে মারা গিয়েছে। এবং এই শুনে বাচ্চা ছেলেটি বলে, এই মহিলাকে দেখতে অনেকটা আমার গ্রান্ডমায়ের মতন, কিন্তু তার গ্রান্ডমা এখানে কোথা থেকে এলো? কারণ 1 সপ্তাহ আগে বাচ্চা ছেলেটির গ্রান্ডমা মারা গিয়েছিল, আর যেখানে মারা গিয়েছিল সেখান থেকেই এই পরিবারটি এই হোটেলে এসে পৌঁছেছে। সেই সময় হোটেলের কর্মকর্তা গোলক বলে উঠল, গেমির গ্রান্ডমার আত্মার শান্তি হোক। এবং সে এটাও বলে, আমাদের এই হোটেলে যারাই আসে তাদের সাথে আমাদের হোটেলের মালিক ম্যাডাম মিলাটি স্বাগতম জানায় এবং তাদের সাথে কথা বলতে চায়।
তাই তোমাদের জন্য সে লিভিং রুমে অপেক্ষা করছে। এবং ম্যাডাম মিলাটির রুমের ভেতরে যাওয়া মাত্রই সেখানে তাকে বসে থাকতে দেখা যায়। এবং মুভি শুরুতে যে ইয়াদ খাওয়া ভয়ানক পুতুলটিকে দেখানো হয়েছিল সেই পুতুলটিও সোফার উপরে রাখা আছে। সেই সময় গেমি কোনো রকম ভয় না পেয়ে সে পুতুলটিকে হাতে নিয়ে ম্যাডাম মিলাটিকে বলে, আমাকে দেখতে অনেকটা তোমার ছেলের মতন। সে আমাকে বলেছিল। সে অর্থাৎ কে? ওই হোটেলের কর্মকর্তা গোলক। তখন ম্যাডাম মিলাটি বলে, আমার একটা ছেলে ছিল কিছুটা তোমার মতন দেখতে। এবং তখন ম্যাডাম মিলাটি আগের কিছু ঘটনা মনে করতে লাগলো। আর ম্যাডাম মিলাটির ছেলে অনেকদিন আগে মারা গিয়েছে, কারণ তার ছেলের কালো জাদুর অভিশাপ লেগেছিল। আর তারই আত্মা ওই ভয়ানক পুতুলটির মধ্যে বসবাস করে। তখনই ম্যাডাম মিলাটি গেমির মা ডারাকে আচমকাই বলে উঠল, তোমার মা তো কয়দিন হলো মারা গিয়েছে, তাই তুমি ভালো করেই জানো আপনজন হারানোর কষ্ট কতটা হয়। কিন্তু প্রশ্ন হলো, গেমির গ্র্যান্ডমা যে মারা গেছে সেই খবরটা ম্যাডাম মিলাটি কি করে জানতে পারলো? সেই সময় ডারা ম্যাডাম মিলাটিকে বলতে লাগলো, আমার মা অনেক ভালো সময় কাটিয়েছে, আর এখন উনি যেখানে আছে অনেক ভালো আছে। এবং ওনাকে যে হসপিটালে রাখা হয়েছিল সেখানকার লোকজন বলেছিল উনি শান্তিপূর্ণভাবে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। এই কথা শুনে ম্যাডাম মিলাটি বলে, উনি যখন মারা গিয়েছিল ওনার আশেপাশে কেউ ছিল না, তাকে কেউ সাহায্য পর্যন্ত করেনি। মিলাটির কথা শুনে ডারা একটু অবাক হয়ে যায়, কারণ সে এই বিষয়ে আগে থেকে কি করে জানতে পারলো। এবং তখনই ডারার শরীরের পাশে এক ভয়ঙ্কর চেহারা দেখা যায়। এরপর তাদের কথা শেষ হওয়া মাত্রই ডারা যখন রুমের ভেতরে যাচ্ছিল সেই সময় সে লক্ষ্য করে হোটেলের দেয়ালের গায়ে একটা ছবি। সেই ছবিতে একজন আর একজনের ছুরি দিয়ে গলা কাটছে। এরপর বিষয়টিকে অতটা গুরুত্ব না দিয়ে পরিবারটি যখন রুমের ভেতরে যায় সেই সময় দেখা যায় হোটেলের কর্মকর্তা গোলক কালো রঙের একটি মুরগির গলা কেটে তার রক্ত আর ধূপ ধুনো একটি পাত্রে সাজিয়ে তাদের ঘরের মধ্যে রেখে দেয়। এরপর গভীর রাত, সেই সময় অভিশপ্ত হোটেলটার মধ্যে ভয়ঙ্কর ঘটনা দেখা যায়। সেই গভীর রাতে গেমি রীতিমতন ভয়ে কোকড়াচ্ছে এবং সেখানে তার গ্রান্ডমা তাকে ডাকছে। সেই সময় ভয়ঙ্কর বুড়িটি বাচ্চা ছেলেটিকে বলতে লাগলো, তোরা চেয়েছিলি আমি যেন মরে যাই, আমার মৃত্যুর জন্য তোরাই দায়ী, তোরা কখনো ভালো থাকবি না। গেমি এই কথা শুনে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ঠাকুমা, আমি চাইতাম না যে তুমি মরে যাও। এই বলা মাত্রই গেমি ভয়ে ঘর দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং সে দরজা বন্ধ করে দেয়। ছেলেটার কিছুক্ষণের জন্য মনে হলো এটা তার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবেই তার ঠাকুরমার প্রেতাত্মা দরজার ভেতর দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়। সেই সময় ওই ভয়ঙ্কর প্রেতাত্মা গেমিকে তার কাছে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলেটি ভয়ে চিৎকার করছিল, কিন্তু তার কথা ছেলেটির মা ডারা শুনতে পাচ্ছিল না। এবং কিছুক্ষণ পর ডারা ঘুম থেকে উঠে দেখে তার ছেলে ঘরের মধ্যে নেই। মহিলাটি একটু অবাক হয়ে যায়। তখন সে গেমিকে ঘরের চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু গেমিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর আচমকাই ঘরের দরজাটা ভিতর দিয়ে বন্ধ হয়ে যায়। মহিলাটি তখন মনে করলো যে গেমি হয়তো ঘরের মধ্যে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে এবং একটা ছুরি দরজার ভেতর দিয়ে বের হতে দেখা যায়। ডারা এই দেখে সে অবাক হয়ে যায় এবং সে দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় গেমির হাতে একটা ছুরি, আর সে ওই ছুরিটাকে নিয়ে তার বাবার দিকে তাক করে রয়েছে। তখন ওই ভয়ঙ্কর প্রেতাত্মা গেমির পাশে এসে তার মাকে বলতে লাগলো, গেমির মধ্যে আমার আত্মা ভর করেছে, তাই এখন তুমি গেমিকে যা বলবে সে কিছুই শুনতে পাবে না। ডারা এই দেখে বাচ্চা ছেলেটিকে বলতে লাগলো, তোমার বাবাকে মেরো না, হাত জোর করছি, এরকম কাজ তুমি দয়া করে করো না। কিন্তু গেমি কোনো কথা না শুনে তার বাবার শরীরে সে ছুরির কোপ বসিয়ে দেয় এবং সৌজন্য সেখানেই মারা যায়। এবং সৌজন্য মারা যাওয়া মাত্রই ঘরের দরজাটা আচমকাই খুলে যায়। এবার ডারা ঘরের ভেতরে এসে তার ছেলেকে দেখে অবাক হয়ে যায়, তার ছেলে এরকম কাজ কেন করলো। এবং সেখানে ভয়ঙ্কর চেহারার তার ঠাকুরমার প্রেতাত্মা এসে ডারাকে বলে, তোমার ছেলেকে আমার হাতে তুলে দাও, আমি ওর দেখভাল করব, যেমন ভাবে আমাকে তোমরা দেখভাল করতে। সে এই কথা ডারাকে বারবার বলতে লাগলো, কিন্তু এই কথা ডারা কিছুতেই শুনতে চাইছিল না। সেই সময় মহিলাটি ওই প্রেতাত্মার কথা সহ্য করতে না পেরে সে ওই ভয়ঙ্কর চেহারার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং প্রেতাত্মাটি হাওয়ার সাথে মিশে যায় এবং ডারা জানলা ভেঙে পড়ে গিয়ে
তার সেখানেই মৃত্যু হয়। এরপর আগামীকাল সকালে হোটেলের মালিক গোলক ও ম্যাডাম মিলাটি এসে সেই বাচ্চা ছেলেটিকে দেখতে লাগলো এবং তার শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করলো, কারণ গেমির মতন দেখতে ম্যাডাম মিলাটির একটি ছেলে ছিল যাকে দেখতে অনেকটা এই গেমির মতো। তাই তার ছেলের সাথে গেমির রক্তের মিল আছে কিনা সেটাই গোলক পরীক্ষা করছিল। এই ঘটনার পরেক্ষণেই গোলক গেমির মা বাবার মৃত বডিকে জ্বলন্ত আগুনের মধ্যে দাফন করে দেয় এবং সেই সময় ম্যাডাম মিলাটি তার জীবনের ঘটনার কথা বলতে লাগলো যে কেন সে অভিশপ্ত হয়ে গেল। তো সেখানে দেখা যায় সালটা 1887। ম্যাডাম মিলাটির বাবা বিয়ের পরে তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ যখন সে জানতে পেরেছিল যে তার ওয়াইফ প্রেগনেন্ট, তাই সে তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। এবং তখনকার সময়ে বেশিরভাগ লোকই এইরকম নোংরা কাজ করে থাকতো, যে বিয়ের পরে তার নিজের ওয়াইফকে ছেড়ে চলে যেত। আর এই কারণেই মিলাটির মা লজ্জায় নিজেকে সমাজ থেকে আলাদা করে রাখত এবং সে একা বাঁচার চেষ্টা করত। আর এইসব অঘটন তার জীবনে ঘটছে বলে সে একদিন এক ডাইনির কাছে যায়, যে কালো জাদু জানতো এবং মানুষদেরকে বশীকরণ করত। কিন্তু ওই ডাইনি তার মায়ের ভালো থাকার ইচ্ছা পূরণ করলেও মিলাটির বলিদান দিতে হয়েছিল, কারণ মিলাটি যখন তার মায়ের গর্ভে ছিল সেই সময় তার মা মনে করেছিল যে মিলাটিকে হয়তো সে বাঁচাতে পারবে না, কারণ এর আগে তার মায়ের যত বাচ্চা হয়েছিল সেই সব বাচ্চা নষ্ট হয়ে যেত এবং মৃত অবস্থায় জন্মাতো। কিন্তু মিলাটি শেষমেশ ভালোভাবে জন্ম নিয়ে নেয়। এরপর দিয়েই ওই ডাইনি মিলাটি এবং তার মাকে অভিশাপ দিয়েছিল, অর্থাৎ সেই অভিশাপের কারণেই তার মায়ের শরীরে এক ভয়ঙ্কর রোগ এসেছিল। আর সেই রোগের জন্য সে যত ডাক্তারের কাছে গিয়েছিল প্রত্যেকটা ডাক্তার ওই রোগের চিকিৎসা করতে পারেনি, কারণ কালো জাদুর চিকিৎসা ডাক্তার কিভাবে করবে। এই রকম করে বেশ কয়েকটা দিন কেটে যায়। এরপর সালটা 1900 সাল। মিলাটিরও অল্প বয়স। একদিন মিলাটির মা বাধ্য হয়ে ডক্টর কুসনুর কাছে যায়। আর সে একজন আজব লোক ছিল যে এইসব রোগের চিকিৎসার জন্য খুব উৎসাহী হয়ে পড়ত এবং তার মায়ের মুখের চেহারা দেখে সে একটু অবাক হয়ে যায়। আর এই রকম অদ্ভুত রোগ দেখে তার একটু কৌতূহল জাগে। তাই তার মাকে দেখে ডক্টর কুসনু তাকে আশ্বাস দিয়েছিল যে তার একটু সময় চাই, কারণ সে এই রোগের চিকিৎসা করতে পারবে। আর ডক্টর কুসনু সেই সময় এটাও বলেছিল অন্ধকার রাতে তার মেয়ে এবং সে যেন ডক্টর কুসনুর কাছে চিকিৎসার জন্য আসে। এরপর একদিন রাতে মিলাটি ও তার মা ডক্টর কুসনুর কাছে গিয়ে পৌঁছায়। আর তাদের এই যাওয়ার ঘটনাটা গ্রামের লোকের কাছে খবর চলে যায়, বিশেষ করে গ্রামের প্রত্যন্ত বিশেষ বাহিনী মাস্কড ম্যান। এর অর্থ হলো ওই গ্রামে যদি ভূত প্রেত আত্মা বা কালো জাদুর প্রভাব যদি কারো শরীরে থাকতো, তাহলে এই মাস্কড ম্যান তার শরীরে ঝাড়ফুঁক করে সেই অশুভ শক্তিকে তাড়িয়ে দিত। এরপর মিলাটি ও তার মা ডক্টর কুসনুর বাড়িতে পৌঁছে গেলেও যতবারই তাকে ঘরের বাইরে দিয়ে ডাকছিল, ভেতর থেকে তখন কোনো সাড়া পাওয়া যায় না। এবং ততক্ষণে ওই একদল লোক মাস্কড ম্যান মিলাটি ও তার মার কাছে চলে আসে এবং তারাও জানতো যে মিলাটির মা একজন অভিশপ্ত মহিলা এবং মিলাটি ও তার মাকে গলায় দড়ি দিয়ে মুখে বস্তা বেঁধে একটা গাছের গায়ে ঝুলিয়ে দেয় ওরা এবং তার মায়ের শরীরে একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে ওখানেই মেরে ফেলা হয়। আর এইসব ঘটনা লুকিয়ে দেখছিল ওই ডাইনির মেয়ে এবং ডক্টর কুসনুর ছেলে শিগিত। সেও ঘরের ভেতর থেকে এইসব ঘটনা দেখছিল এবং সে বুঝতে পারছিল না যে কি করবে। এবং কিছুক্ষণ পর ওই ডাইনির মেয়ে মিলাটির কাছে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সে তাকে বলতে থাকে, আমি কখনো চাই না তুমি মারা যাও, আমি সবসময় তোমার পাশে থাকবো, তাই চলো আমার সাথে চলো। কিন্তু মিলাটি তার মাকে ছেড়ে সে কোথাও যেতে চায় না। সে তার মায়ের মরা বডির কাছেই থাকতে চায়। আর তাছাড়াও সে ভাবতে থাকে যে তার মায়ের অভিশাপের কি হবে, কারণ মিলাটি তার মার মতো অভিশপ্ত হয়ে গেছে। এই ঘটনার পর একদিন সকালে মিলাটি ডক্টর কুসনুর ছেলে শিগিতের সাথে তার দেখা হলো
শিগিতের মিলাটির এইরকম অবস্থা দেখে মিলাটির মায়ের মৃত বডি ডক্টর কুসনুর ঘরের মধ্যে নিয়ে যায়, যেখানে ডক্টর কুসনু মৃত বডি নিয়ে কাটাছেঁড়া করত এবং তাদের শরীর নিয়ে গবেষণা করত। এরপর ডক্টর কুসনু যখন মৃত বডির কাছে আসে, তখন সে শিগিতকে একটা জোরে চড় মারে এবং বলে, তোমাকে বলেছিলাম পিছনের দরজাটা খোলা রাখবে না। এই বলার পর ডক্টর কুসনু মিলাটির মায়ের মৃত বডি দেখে সে অবাক হয়ে যায়, কারণ ডক্টর কুসনু চেয়েছিল তার মা যখন জীবিত অবস্থায় ছিল সেই সময় সে তার মায়ের চিকিৎসা করতে পারবে, কিন্তু এখন তার মায়ের ট্রিটমেন্ট সে কি করে করবে, কারণ মিলাটির মা মৃত লাশে পরিণত হয়েছে। তখনই কে যেন একটা দরজার বাইরে দিয়ে ডক্টর কুসনুকে ডাকছে এবং সেই সময় শিগিত বাইরে গিয়ে দেখে একজন সাপে কাটা লোককে তাদের কাছে বিক্রি করতে এসেছে। এরপর শিগিত লোকটাকে কিছু টাকা দিয়ে ওই মৃত বডিটাকে ঘরের দরজার পিছনে অন্ধকার বেসমেন্টের মধ্যে নিয়ে যায়, যেখানে তার বাবা মৃত বডি নিয়ে গবেষণা করত আর সেই জঘন্য কাজে তার ছেলেকেও নিযুক্ত করেছিল। এরপর সেখানে দেখা যায় ওই সাপে কাটা মৃত বডিটা হঠাৎ জেগে উঠে শিগিতের গলা চেপে ধরেছে এবং তাকে মারার চেষ্টা করছে। সেই মুহূর্তে ডক্টর কুসনু এই দেখে ওই বডির গায়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলা হয়। আর তখন এইসব নৃশংস ঘটনা মিলাটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর দৃশ্য বদলায়। একদিন সকালে দেখা যায় দুটি চোর লসমান মিলাটি হোটেলটায় চুরি করতে এসেছে, আর তাছাড়াও তারাও জানতো এই হোটেলটি একটা অভিশপ্ত। লোকগুলো এখানে এই কারণেই এসেছিল কারণ যে বা যারা এই হোটেলটিতে ঘুরতে আসতো তারা এখান থেকে বেঁচে ফিরত না, আর এই বিষয়টা ওই চোর দুটো জানতো। সুতরাং সেই সব লোকগুলো যেসব দামি গাড়ি এবং সোনা গয়না এই হোটেলটায় নিয়ে আসতো সেগুলোই ওই চোর দুটো নেওয়ার চেষ্টা করত। ওই চোর দুজনকে ম্যাডাম মিলাটি জানলা থেকে দেখছিল এবং সে তাদেরকে দেখে বলতে লাগলো, আমরা অপেক্ষায় আছি, এই হোটেলটা এইরকম মানুষের আত্মাদের চায়। এই ঘটনার পর একদিন রাতে একটা কাপেলও সেই অভিশপ্ত হোটেলে এসে পৌঁছায়। সেই সময় যখন তারা হোটেলের মধ্যে প্রবেশ করে তাদেরও কেমন একটা আজব বলে মনে হয়েছিল জায়গাটা। মেয়েটির নাম ছিল মায়া এবং ছেলেটির নাম হলো র্যাম্বো। তারা দুজন এই হোটেলটিতে এক রাত থাকতে চায়। সেই সময় হোটেলের কর্মকর্তা গোলক তাদেরকে বলে, এই হোটেলে থাকতে হলে আগে তোমাদেরকে আমাদের ম্যাডাম মিলাটির সাথে দেখা করতে হবে। সেই একই রকম কথা তাদেরকেও বলতে লাগলো। কাপেল দুজন গোলকের কথা শুনে রাজি হচ্ছিল না এবং গোলকের কথা যদি কেউ না শোনে তাহলে তাদেরকে এই হোটেলটিতে থাকতে দেওয়া হয় না। তাই মায়া এবং র্যাম্বো তার কথাতে রাজি হয়ে যায় এবং সেই সময় ম্যাডাম মিলাটি ঘরের ভেতরে তাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। এরপর কাপেল দুজন মিলাটির ঘরের মধ্যে যখন যায় সেই সময় তাদেরকে দেখে ম্যাডাম মিলাটি বুঝতে পেরেছে যে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে এবং মিলাটি মায়াকে উদ্দেশ্য করে এটাও বলে যে তুমি র্যাম্বোকে এতটাই ভালোবাসো যে তুমি তোমার আত্মা র্যাম্বোকে দেওয়ার জন্য প্রস্তুত আছো। মেয়েটি তার কথা শুনে একটু অবাক হয়ে যায়, তার কথাগুলো কেমন একটা অদ্ভুত রকমের। এরপর তাদের কথা শেষ হওয়া মাত্রই র্যাম্বো ও মায়া তাদের ঘরে চলে যায় এবং তারা দুজন অনেক খুশি এই হোটেলটিতে আসতে পেরে। সেই সময় তাদের দিকে নজর রাখছিল ভয়ানক প্রেতাত্মা। মায়া সেই সময় ওয়াশরুমে চলে যায় এবং তাদেরকে মারার জন্য হোটেলটির বাইরে অপেক্ষা করছিল সেই দুজন চোর। সেই সময় ঘরটা অন্ধকার হয়ে যায় এবং চোর দুজন লোভের বশে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তাদের মধ্যে একজন সোনার নেকলেস হাতানোর চেষ্টা করে। সেই সময় ওই ভয়ঙ্কর পুতুলটি একজন চোরের পিছন দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো এবং মিলাটির মায়ের সেই প্রেতাত্মা চোরটিকে তাড়া করতে থাকে। কিন্তু সে যখনই পালানোর চেষ্টা করছে তার চারিদিক দিয়ে সেই ভয়ঙ্কর আত্মা তাকে ঘিরে রেখেছে। আর একদিকে র্যাম্বো টিভি চালিয়ে দেখতে পায় অদ্ভুত প্রেতাত্মার ভিডিও। এরপর মায়া ওয়াশরুম থেকে ফিরে এসে একটা ছোট্ট কাচের শিশি নিয়ে র্যাম্বোকে বলতে লাগলো, এটা হলো ডিএক্স ক্যাপসুল, এটা আমার গ্র্যান্ডমা ব্যবহার করত এবং এটা খেলে শরীর অনেক ভালো থাকে। এই বলে সেই ক্যাপসুল তারা দুজন খেয়ে নিল। মায়া সেই সময় বলতে লাগলো, আমি যদি বুড়ি হয়ে যাই তাহলে তুমি আমাকে একই রকমই ভালোবাসবে, তাই সেই প্রমাণ আজকে নেব এবং
এই বলে আলমারি থেকে তারা দুজন বয়স্কদের পোশাক পরে নিল। কিছুক্ষণ পর তখন দেখা যায় মায়া ও র্যাম্বোর শরীর বয়স্কদের শরীরে পরিণত হয়েছে, আর তাদের এতটাই বয়স হয়ে গিয়েছে যে সেখান থেকে তারা দুজন আর বেরোতে পারছে না। শরীরের ক্ষমতা এতটাই কমে গেছে। সুতরাং তাদের শরীর পরিবর্তন হওয়ার কারণ ওই ক্যাপসুল আর ওই বয়স্কদের জামা কাপড়। এবং সেখানেই মায়া তার চেহারা আয়নায় দেখে সে ভয়ে আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে এবং পা পিছলে একটা বাথটবের মধ্যে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। এবং র্যাম্বো এই দেখে খাট দিয়ে পড়ে গিয়ে সেও মারা যায়। আর একদিকে দেখা যায় তাদের দুজনের মধ্যে একজন চোর মিলাটির ঘরের ভেতরে প্রবেশ করেছে এবং ঘরের মধ্যে ঢোকা মাত্রই ওই চোরটি মিলাটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু সে ভুলে গেছে যে মিলাটির শরীরে এক অশুভ শক্তি আছে, তাকে মারা অসম্ভব। মিলাটি কিছুক্ষণের জন্য মাটিতে লুটিয়ে পড়ে এবং সে কিছুক্ষণ পর জেগে উঠে ওই চোরের বুকে ছুরি বসিয়ে দেয়। আর একদিকে দেখা যায় তাদের মধ্যে একটি চোর ভুল পথে যেখানে মৃত বডিকে পোড়ানো হয় সেখানে চলে গেছে। সেখানে কেউ একজন তাকে বলছে, আমাকে বাঁচাও। এরপর যখনই লোকটি ওই বেদনাদায়ক আওয়াজের দিকে যাওয়ার চেষ্টা করে, তখনই সেখান থেকে এক ভয়ঙ্কর চেহারার লোক বেরিয়ে এসে চোরটির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেখানে নৃশংসভাবে খাবলে খুবলে খেয়ে নেয় এবং সেখানে লোকটি মারা যায়। আর একদিকে মিলাটি সেই চোরটিকে মেরে ঘর দিয়ে বাইরে ফেলে দিয়েছিল, সে এবার আহত অবস্থায় বাঁচার চেষ্টা করে, কিন্তু তাকে পিছন দিক দিয়ে হোটেলের কর্মকর্তা গোলক বন্দুকের গুলি দিয়ে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলা হয়। এই ঘটনার পর মিলাটি রুমের ভেতরে এসে দেখে মায়া ও র্যাম্বো মারা গিয়েছে। সেই সময় ওই মৃত বডি দুটো দেখে সে বলতে লাগলো, তোমরা যতক্ষণ না মরবে ততক্ষণ তোমরা আলাদা হতে পারবে না। এবং মায়ার হাতে একটা আংটি দেখে মিলাটি সেই সময় 1917 সালের একটা ঘটনা মনে করতে লাগলো। সেই সময় দেখা যায় শিগিত মিলাটিকে ভালোবাসার প্রস্তাব জানাতে এসেছিল, কিন্তু সে তার ভালোবাসা অস্বীকার করেছিল, কারণ সে জানতো যে তার মার মতো সে অভিশপ্ত। মিলাটি ঘটনাটি ভাবার পর সেই সময় গোলককে বলল, এদের দুজনকে এখান থেকে সরিয়ে দাও। এবং গোলক তার কথা মতো তাদের বডি সেই একই রকমভাবে আগুনে দাফন করে দেয়। আর এইসব ঘটনার জন্য দায়ী ডক্টর কুসনু, কারণ 1900 সালে যখন মিলাটির মা মারা গিয়েছিল সেই সময় ডক্টর কুসনুকে বলা হয়েছিল তার মার বডি যেন সে কাটাছেঁড়া না করে। আর তাছাড়াও সে একজন এমন ব্যক্তি ছিল যে নিজের বউ যখন মারা গিয়েছিল সেই সময় তাকেও সে ছাড়েনি, অর্থাৎ তার নিজের ওয়াইফের বডি সে কাটাছেঁড়া করে গবেষণা করেছিল। এবং সেই সময় ডক্টর কুসনুকে মিলাটি বলেছিল, তোমার ওয়াইফের ওপর যে এক্সপেরিমেন্ট করেছিলে সেই কারণেই তোমার ওয়াইফের আত্মাকে তুমি মাঝে মধ্যেই দেখতে পাও, তোমার ওয়াইফের আত্মা শান্তি পায়নি। কিন্তু এই কথা শুনে ডক্টর কুসনু বলেছিল, আমি একজন বৈজ্ঞানিক আর মানুষের বডি কাটাছেঁড়া করে গবেষণা করা আমার কাজ। আর মিলাটির মায়ের শরীরে কালো জাদুর অভিশাপ লেগেছিল, তাই ডক্টর কুসনু তার মায়ের শরীর কেটে অনেক ভুল করেছে। যেহেতু মিলাটির মা একজন অভিশপ্ত মহিলা, তাই সেই কারণে মিলাটির মায়ের বডি যদি কাটাছেঁড়া করা হয় তাহলে এই ঘরের মধ্যে মিলাটির মায়ের অভিশাপ ছড়িয়ে পড়বে এবং প্রেতাত্মাগুলো আবার নতুন করে জেগে উঠবে এবং শক্তিশালী হয়ে উঠবে। আর সেই অভিশাপ এই হোটেলটির মধ্যে চিরকাল থেকে যাবে। কিন্তু ডক্টর কুসনু কারো কথা শোনেনি। সে যখন মিলাটির মায়ের বডি কাটলো সেই সময় তার মায়ের শরীর থেকে কয়লার মতন কালো রক্ত বেরাতে লাগলো এবং তার শরীরের মধ্যে দেখা যায় একটা রাক্ষস বসবাস করছে। এরপর ধীরে ধীরে তার শরীর থেকে কালো ছায়া বেরিয়ে ঘরের চারপাশ ওই প্রেতাত্মা গ্রাস করে নেয় এবং সেই কাটা বডি হঠাৎ ভয়ঙ্করভাবে জেগে ওঠে। এই দেখে ভয়ে ডক্টর কুসনু ও শিগিত তারা পালানোর চেষ্টা করছিল। সেই সময় পালাতে পালাতে ডক্টর কুসনু হঠাৎ একটা জায়গায় আটকে যায় এবং তাকে ওই প্রেতাত্মা পিছন দিক দিয়ে টেনে হোটেলটার দিকে নিয়ে যায় এবং ছেলেটি তার বাবার দিকে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবাকে বাঁচানো অসম্ভব। এবং সেখানে কিছুক্ষণের জন্য দেখা যায় ডক্টর কুসনুর মৃত ওয়াইফের শরীরে
কালো শিকড় জন্মে গেছে। এরপর গোলক যেই চোরটিকে গুলি করে মেরেছিল সেই চোরটির মৃত বডি হাইওয়ের পাশে পড়ে থাকতে দেখা যায়, এবং একদিন সকালে তাকে উদ্ধার করতে এসেছে একদল পুলিশ কর্মী, যার মধ্যে বিশেষ করে মুভির শুরুতে যে পুলিশ অফিসারটিকে দেখানো হয়েছিল সে ওই হোটেলটিতে এসেছিল ওসমানের খোঁজ করতে, কারণ ওসমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই ঘটনাটা হলো 1997 সালের ঘটনা। এরপর মুভির শেষে দেখা যায় দুজন চোরের মধ্যে একজন চোর, যাকে ওই ভয়ানক চেহারার লোকটি খাবলে খুবলে খেয়েছিল, তার কাছে ম্যাডাম মিলাটি এসে পৌঁছায় এবং সে একটা ছোট্ট বেসমেন্টের কাছে এসে দেখে কালো রক্ত সেখান থেকে বেরোচ্ছে। এই দেখে তার বিষয়টা কেমন একটা অদ্ভুত লাগে, এবং ওই বেসমেন্টের মধ্যে কেউ একজন বসে মানুষের কাটা মাংস খাচ্ছে, যেখানে ছোট্ট সাদা ইঁদুরও দেখা গিয়েছিল। এরপর দেখা যায় ওই ছোট্ট বেসমেন্টের মধ্যে ডক্টর কুসনু একজন হিংস্র মানুষে পরিণত হয়েছে, অর্থাৎ তার মধ্যে শয়তানি শক্তি ঢুকে গেছে। মিলাটি তাকে দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায়, কারণ মিলাটির থেকেও সে অনেক শক্তিশালী, তাই সেই ভয় মিলাটি পাচ্ছে। এবং মিলাটি এটাও বলেছিল, তুমি যতই শক্তিশালী হও না কেন আমাকে খোঁজা অসম্ভব। সুতরাং মুভি এখানেই শেষ হয়ে যায়। আর ডিরেক্টর এই মুভিতে অনেকগুলি হিডেন মিনিং রেখে গেছে, যা অনেকটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি, এবং আশা করছি মুভির সেকেন্ড পার্টও বেরোবে। আর যদি বেরায় সেই মুভিরও আমি এক্সপ্লেনেশন করব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর মুভির ঘটনা শোনার পর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো, সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।